আশা করছি সকলে ভালো আছেন। এখানে একজন বেসরকারি চাকরিজীবীর আয়ের বিভিন্ন ধরনের খাত দেয়া আছে, অর্থাৎ সে কোন কোন খাতে পুরো 1 বছরে সে কত টাকা আয় করেছেন এবং সে ওই বছরে অর্থাৎ 1 বছরের ভিতরে সে কত টাকা বিনিয়োগ করেছেন। আমরা হিসাব করছি কর বছর জুলাই 1, 2024 থেকে 31শে জুন 2025 সালের ভিতরে যে আয়ের খাতগুলো দেয়া আছে এবং বিনিয়োগের খাতগুলো দেয়া আছে, সেই সকল খাতগুলো নিয়ে আমরা তার আয়কর নির্ণয় করব। আর তার সাথে সাথে সে এখান থেকে কত টাকা করমুক্ত আয় এবং কত টাকা করযোগ্য আয় এবং করের কত টাকা সে ডিসকাউন্ট পাবে অর্থাৎ কর রেয়াত পাবে, সেগুলো আজকে আমরা এই খাত থেকে হিসাব করব। এবার দেখি সে 1 বছরে কত টাকা ইনকাম করেছে। তাহলে মূল বেতন, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, এগুলো সে প্রতি মাসে এত টাকা করে পেয়েছে এবং এগুলো হলো মাসিক, এবং সে বাৎসরিক যে ইনকাম করেছে অর্থাৎ 12 দিয়ে গুণ দিয়ে এখানে বসানো হয়েছে, অর্থাৎ সে বছরে এত টাকা ইনকাম করেছে। এখানে একটু দেখার বিষয়, উৎসব ভাতা আমরা 2 দিয়ে গুণ করেছি, কারণ উৎসব ভাতা বেশিরভাগ কোম্পানি বছরে 2টা দিয়ে থাকে, 2টা ঈদে 2টা বোনাস দিয়ে থাকে, এই জন্য 2। কোনো কোনো কোম্পানি থেকে যদি এর থেকে বেশি পাওয়া যায় বা কম পাওয়া যায়, সেই অনুপাতে এখানে গুণ হবে। এখানে আরেকটি আয় আছে যেটা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ নামে আছে। তাহলে এই সুদটা এই আয়ের বাৎসরিক আয়ের ভিতরে নেওয়া হয়নি, কারণ সঞ্চয়পত্রের মুনাফা থেকে যে আয় হয় অর্থাৎ সে আয় সম্পূর্ণরূপে করমুক্ত আয়, এজন্য এখানে আর যোগ করা হয়নি। তাহলে সে বছরে এই খাত থেকে যতগুলো সে ইনকাম করেছে, সে মোট ইনকাম করেছে 13,83,000 টাকা। তাহলে এই 13,83,000 টাকাই আমাদের এবারের হিসাব। 13,83,000 টাকা সে ইনকাম করলেও এই 13,83,000 টাকাই তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। আমাদের দেশের আইন অনুযায়ী সে মোট টাকার 3 ভাগের 1 ভাগ করমুক্ত হবে। তবে এখানে একটু কথা আছে, 3 ভাগের 1 ভাগ কখনোই 5 লাখের উপরে নয়, অর্থাৎ সর্বোচ্চ 5 লাখ। তাহলে আমরা 3 ভাগের 1 ভাগ পেয়েছি 4,61,000 টাকা, আর এখানে হলো সূত্রের 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা আর 3 ভাগের 1 ভাগ যে টাকাটা আসে, তার ভিতর সব থেকে যে ছোট টাকাটা অর্থাৎ কম টাকাটা, এই টাকাটা হবে আমার করমুক্ত আয়। তাহলে এই করমুক্ত আয় থেকে আমার মোট বছরের আয় বাদ দিলে যেটা আসে, ওইটাই হবে আমার করযোগ্য আয়। তাহলে আমার করযোগ্য আয় হলো কত? 9,22,000 টাকা। এবার একটু দেখে আসি উনি বা যার ইনকাম ট্যাক্স হিসাব করা হচ্ছে, সে বছরে বিনিয়োগ করেছেন কত। মনে করা হোক ওই বছরের ভিতরেই অর্থাৎ জুলাই 1, 24 থেকে জুন 31, 2025 সালের ভিতরে সে মনে করা হলো 2 লক্ষ টাকার আরও সঞ্চয়পত্র কিনেছে এবং ডিপিএস আছে তার 1,20,000 টাকা। এখানে ডিপিএস 0 দেখানো হয়েছে, এফডিআর 0 দেখানো হয়েছে। এফডিআর 0 দেখানোর কারণ এফডিআর আয়করের ভিতরে বিনিয়োগের হিসাবে আসে না। এখানে আরও কিছু আসতে পারে, যেমন প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, কোনো কোম্পানির শেয়ার কেনা, তাহলে এগুলো হলে এখানে আসবে, কিন্তু এফডিআর এই বিনিয়োগ খাতে আসবে না। তাহলে আমাদের এখানে মোট বিনিয়োগ হলো 2 লক্ষ আর 1,20,000, 3,20,000 টাকা বিনিয়োগ, এবং তার মোট করযোগ্য আয় হলো 9,22,000। এবার আমরা একটু কর নির্ধারণ করব। একটু মনে রাখি, আমাদের আয় হলো 9,22,000 টাকা। তাহলে কর নির্ধারণ করব। আমাদের সরকারি কতগুলো স্ল্যাব দেওয়া আছে, যে স্ল্যাবের উপর ভিত্তি করে অর্থাৎ যে টাকার অঙ্কগুলো দেওয়া আছে এর ভিত্তি করে আমাদের কর নির্ণয় করতে হবে। তার মোট ইনকাম হলো 9,22,000 টাকা। তাহলে প্রথম এই 9,22,000 টাকার ভিতরে প্রথম 3.5 লক্ষ টাকা, 3,50,000 টাকা হবে কর ফ্রি, অর্থাৎ 0% কর, মোট 0 টাকা কর। এবার তারপরের 1 লক্ষ টাকায় আসবে 5%, তাহলে আসবে আমাদের 5,000 টাকা। পরের 4 লক্ষ টাকায় আসবে 10%, 40,000 টাকা। তাহলে এইগুলো দেওয়ার পর আমাদের আয় ছিল 9,82,000 টাকা। তাহলে আমরা হিসাব করে ফেলেছি এখানে 3.5, 1, 4 অর্থাৎ
8,50,000 টাকার হিসাব করে ফেলেছি। তাহলে বাকি যে পরের 5 লক্ষ টাকার 15%, কিন্তু আমি 5 লক্ষ টাকা ধরবো না, কারণ আমাদের বাকি আছে আর 72,000 টাকা। তাহলে 72,000 টাকার 15% 10,800 টাকা। তাহলে টোটাল যে কর দাঁড়ালো সেটা হলো 55,800 টাকা। তাহলে এবছরে তার আয়কর হলো 55,800 টাকা। কিন্তু এই 55,800 টাকাই তাকে কিন্তু কর দিতে হবে না। আরও একটু হিসাব আছে, উপরে দেখে আসছিলাম আমরা আমাদের সঞ্চয়পত্রের একটা মুনাফা 80,000 টাকা কী ছিল, আমাদের আয় ছিল। কিন্তু এই 80,000 টাকা যখন সে আয় করেছে তখন ওখান থেকে সরকার সোর্স আয়কর হিসেবে সে 10% কেটে নিয়েছে, অর্থাৎ 8,000 টাকা। তাহলে আপনার এই 55,800 টাকায় 8,000 টাকা আবার যোগ হবে। তাহলে যোগ হলে আপনার মোট কর দাঁড়ালো কত? 63,800 টাকা। এবার আমরা হিসাব করব করের ডিসকাউন্ট কত হবে। করের ডিসকাউন্ট, আপনি কত টাকা কর রেয়াত পাবেন বা ডিসকাউন্ট পাবেন। এখানে একটা হিসাবের ব্যাপার আছে, আপনি কত টাকা কর রেয়াত পাবেন। এই হিসাবটার জন্য আমি আরেকটা স্লাইডে একটু যাই। এখানে মনে আছে আমাদের মোট ইনকাম ছিল 9,22,000 টাকা এবং বিনিয়োগ ছিল 3,20,000 টাকা, আর এখানে সুদের 10 লক্ষ টাকা। 9,22,000 টাকা 3% আপনি কর রেয়াত পাবেন, অর্থাৎ কর মকুব পাবেন। কত টাকা হলো? 27,660 টাকা। এবং আপনি যেটা বিনিয়োগ করেছেন ওখানে পাবেন আপনি 15%, অর্থাৎ এখানে আসছে 48,600 টাকা, আর সূত্রে 10 লাখ টাকা। এই তিনটার ভিতরে যে টাকাটা সব থেকে কম ওই টাকাটাই আপনি কর রেয়াত পাবেন, অর্থাৎ করের ডিসকাউন্ট পাবেন। আমাদের তাহলে এখানে সব থেকে ছোটো টাকা হলো, অর্থাৎ সব থেকে কম টাকা হলো 27,660 টাকা। তাহলে আমরা কর রেয়াত নিয়ে আসছি 27,660 টাকা। সঞ্চয়পত্রের সুদ আপনি তো এটা দিয়েই দিয়েছেন, অর্থাৎ ব্যাংক যখন আপনাকে এই মুনাফাটা দিয়েছে, আপনার অ্যাকাউন্টে যখন টাকাটা এসেছে, সরকার যখন দিয়েছে তখনই 8,000 টাকা আপনার ওখান থেকে কেটে নিয়ে গেছে। তাহলে 8,000 টাকা আপনি পূর্বেই দিয়ে দিয়েছেন। তাহলে আপনি রেয়াত পেলেন, অর্থাৎ কর ডিসকাউন্ট পেলেন 27,660, এবং সঞ্চয়পত্রের সুদ আগেই দিয়ে দিয়েছেন। তাহলে কত রইল? 8,000 টাকার এই 26,000 টাকা যোগ করে এই 63,800 টাকা বাদ দিলে যেটা থাকবে, অর্থাৎ আমরা বিয়োগ দিয়ে পেলাম 28,140 টাকা। এই 28,140 টাকাই হলো আপনার এবছরের নেট প্রদেয় কর। এখন এই টাকাটা কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, এই টাকাটাই দিতে হবে। কিন্তু অনেক কোম্পানি বেতন দেওয়ার সময়, মজুরি দেওয়ার সময় কি করে, কিছু টাকা অগ্রিম কেটে রাখে বা কিছু টাকা ভ্যাট হিসাবে আপনার থেকে কর হিসাবে কেটে নিয়ে যায়। আমরা হিসাব করলাম যে সে ধরেন প্রতি মাসে 1,000 টাকা করে নিলে 12,000 টাকা নিয়ে গেছে, তাহলে আপনার থাকলো কত? 16,140 টাকা। এই 16,140 টাকা আপনাকে কর এখন দিতে হবে। এখানে দুইটা বিষয় বলি। এই যে কর নির্ধারণ যেখানে আছে 3,50,000 টাকা, এটা মহিলাদের হলে এখানে হবে 4 লক্ষ টাকা, এবং প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কিছু কোঠা আছে যেগুলো দিলে সে 4 লক্ষ টাকা পর্যন্ত কর ফ্রি আয় হবে। তবে আমরা এখানে হিসাব করেছি একজন সাধারণ মানুষের। আর একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। এখানে দেখা যায় সঞ্চয়পত্রের সুদ আমি এখানে একবার বাদ দিয়েছি, এখানে একবার সঞ্চয়পত্রের সুদ যোগ দিয়েছি। তার মানে অনেকের কাছে মনে হতে পারে বা হিসাবের বেলায় মনে হতে পারে যোগ না করলেই তো হতো, আবার বাদ দেব কেন? এটা করার কারণ হলো আপনার এই 8,000 টাকা যদি আপনি যোগ না করতেন, অর্থাৎ সঞ্চয়পত্রের মুনাফা আনতে যে টাকা কর দিয়েছেন সেটা যদি না দিতেন, তাহলে আপনার মোট যে কর হিসাবটা অসম্পূর্ণ থেকে যেত। এজন্য আপনি টোটাল সরকারকে বছরে কত টাকা কর দিচ্ছেন সেই হিসাবটা স্বচ্ছতা রাখার জন্যই এটাকে একবার আনা হয়েছে, এবং যেহেতু আপনি এটা আগেই পূর্বে কেটে নিয়ে গেছে এই জন্য আবার বাদও দেওয়া হয়েছে। তাহলে আপনি আপনার মোট যে করের একটা যথার্থ ফিচার তৈরি করতে পারবেন, একদম নির্ভুল এবং স্বচ্ছ একটা হিসাব পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে।